গুড মর্নিং স্টুডেন্টস, শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকে পিএসসি সিলেবাসে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প আছে মেঘ রৌদ্রের আজকে তৃতীয় পরিচ্ছেদ আমি শুরু করব। তৃতীয় পরিচ্ছেদের আলোচনা দেখো। কিন্তু গিরিবালার বাপ হরকুমারের সহিত শশীভূষণের ভালোরূপ বনিবনা হবে, এটা বনিবনাও হয় নাই। হরকুমার প্রথম এই MA-BL এর নিকট মোকদ্দমা মামলা সম্বন্ধে পরামর্শ লইতে আসিত। দেখো, গিরিবালার বাবার নাম হলো হরকুমার, যার সঙ্গে শশীভূষণের কিন্তু সেরকম ভালো সম্পর্ক ছিল না বা গড়ে ওঠেনি। হরকুমার প্রথম এই উকিল ছিল যেহেতু এই শশীভূষণ যেহেতু MA-BL পাশ করেছিল, সেই কারণে তার কাছে বিভিন্ন মোকদ্দমা সম্পর্কে সে কী করতে আসতো, পরামর্শ নিতে আসতো। MA-BL পাশ করেছিল শশীভূষণ, এটা মনে রাখবে। MA-BL তাহাতে বড় একটা মনোযোগ করিত না, কে? শশীভূষণ। এবং আইনবিদ্যা সম্বন্ধে নায়েবের নিকট, গিরিবালার বাবা ছিল হরকুমার, সে ছিল নায়েব, সেখানকার জমিদারের নায়েব ছিল, নায়েবের কাজ করতো, মানে নায়েবের যা কাজ সে ও মোট কথা নায়েব ছিল। এবার দেখো, নায়েব আইনবিদ্যা সম্বন্ধে নায়েবের নিকট আপন অজ্ঞতা স্বীকার করতে কুণ্ঠিত হইতো না, কে? শশীভূষণ। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো নায়েবের কাজ কি ছিল। জমিদারির খাজনা আদায় করা থেকে শুরু করে খাতা মানে অ্যাকাউন্টের কাজগুলো দেখা, সব কাজগুলো কিন্তু ওই নায়েব অর্থাৎ ওই হরকুমার সামলাতো। এবার এই আইনবিদ্যা সম্পর্কে কিন্তু নায়েব অর্থাৎ হরকুমারের কাছে আপন অজ্ঞতা স্বীকার করতে কে? শশীভূষণ কুণ্ঠিত হইতো না। নায়েব সেটাকে নিতান্তই ছল মনে করত। যখন শশীভূষণ একটুখানি ওটাকে উপেক্ষা করত, মানে সে জানে না কিছু মকদ্দমার, মানে বুঝতে পারছে না এরকম, তখন নায়েব হরকুমার কি করত, সে কিন্তু শশীভূষণের যে মানে জানে না যে ব্যাপারটা যে শশীভূষণ দেখানোর ভান করছে বলে মনে করত। আশা করি বুঝতে অসুবিধে হয়নি। এমনভাবে বছর দুয়েক কাটলো। এইভাবে ওদের মধ্যে একটা সম্পর্ক, মানে হরকুমারের সাথে শশীভূষণের যে একটা সম্পর্ক, হরকুমারের সাথে শশীভূষণের যে সম্পর্ক গড়ে উঠেছিল, কেমন সম্পর্ক সেটা এই প্যারাগ্রাফে আমরা জানতে পারলাম। বছর দুই এইভাবে কাটলো। দেখো, সম্প্রতি একটা অবাধ্য প্রজাকে শাসন করা আবশ্যক হইয়াছিল। একটা অবাধ্য প্রজাকে শাসন করা আবশ্যক হইয়াছে। নায়েব মহাশয় তাহার নামে ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন অপরাধ ও দাবিতে নালিশ রুজু করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিয়া পরামর্শের জন্য শশীভূষণকে কিছু বিশেষ পীড়াপিড়ি করিয়া ধরিলেন। বলছে একটা অবাধ্য প্রজা ছিল। আমি আগেই বলেছি নায়েবের কাজ ছিল। নায়েবের কি কাজ ছিল তোমরা প্রত্যেকে জানো। প্রজা ছিল, মানে ওদের যে গ্রামে জমিদার, সেই জমিদারের নায়েব হয়ে কাজ করতো হরকুমার, এবং প্রজাদের কাছ থেকে কর আদায় করা বা খাজনা আদায় করা এই সমস্ত আদায় করতো। এবার একজন অবাধ্য প্রজা ছিল, তাকে শাসন করার জন্য কি করেছিল নায়েব মশাই? বিভিন্ন জেলাতে ভিন্ন ভিন্ন অপরাধ, যেগুলো হয়তো প্রজা সেই ছোট্ট অপরাধগুলোকে ধরেছিল এবং সেইটাকে দাবি করার, নালিশ রুজু করানোর জন্য, যে ওইগুলো ওর নালিশ করা হচ্ছে, যে ওর বিরুদ্ধে, সেগুলো করার জন্য সে কী করতো? শশীভূষণের কাছে পরামর্শ দেওয়ার জন্য যেত। শশীভূষণ পরামর্শ দেওয়া দূরে থাক, শান্ত অথচ দৃঢ়ভাবে কি হরকুমারকে এমন দুই চারি কথা বলিলেন যাহা তাহার কিছুমাত্র মিষ্টবোধ হইল না। শশীভূষণ আর হরকুমারের সম্পর্কটা তিক্ত বলা যেতে পারে, কেননা হরকুমার এমন কিছু কাজ করবে যেটা কিন্তু শশীভূষণের বিরুদ্ধে। এরপরে যত কাহিনী এগোবে তোমরা বুঝতে পারবে যে হরকুমার কিন্তু শশীভূষণের বিরুদ্ধেই যাবে। সাহেবদের কাছে একরকম, শশীভূষণের কাছে আরেক রকম। এখানে দেখাচ্ছে শশীভূষণও প্রথম থেকে হরকুমারকে চিনে নিয়েছিল, কেমন স্বভাবের বা কেমন প্রকৃতির মানুষ, তার সাথে সে তেমনভাবেই কিন্তু আচরণ করত। সে মানে বেশি কথা হরকুমারের সাথে বলতো না। হরকুমার যদি যেত তাকে, মানে এই সমস্ত ব্যাপার, ওই অবাধ্য প্রজার ব্যাপারে শশীভূষণ কিন্তু মনের দিক থেকে খুব ভালো মনের মানুষ ছিল। আর হরকুমার কেমন ছিল বুঝতেই পারছো তোমরা। তো সেই কারণে সে যেমন নায়েব হয় তেমন ছিল। নায়েবের যে মন হয়ে থাকে, তার যে মানসিকতা, মন বললে ভুল হবে, মানসিকতা একটু নিচুই মানসিকতা ছিল। তো গুটি দুই চার কথা বলিলেন এবং কিছুমাত্র মিষ্টবোধ, মানে তার কথাগুলো খুব একটা মিষ্টবোধ হলো না। এদিকে আবার প্রজার নামে একটি মোকদ্দমাতেও হরকুমার জিতিতে পারিলেন না। একটা মানে প্রজার নামে একটা মোকদ্দমা করেছিল সে, যে এই প্রজা এই কাজগুলো করছে না বা অবাধ্য প্রজা হয়েছে, বাধ্য প্রজা নয়। তখন হরকুমার তার মোকদ্দমাটা জিততে পারল না।
শশীভূষণ তো দাঁড়ালো না। তাহার মনে দৃঢ় ধারণা হইল শশীভূষণ উক্ত হতভাগ্য প্রজার সহায় ছিল। সে হরকুমার ভাবছে যে প্রজা, দরিদ্র প্রজা, হতভাগ্য প্রজা, যে অবাধ্য প্রজা ছিল, যে আমি দেব না এত কর বা এত খাজনা, এমন কিছু একটা হয়েছিল, ঘটনা ঘটেছিল। তো শশীভূষণ কিন্তু তার পক্ষে ছিল। হরকুমারের হয়ে তার যে প্রজার যে মামলাটা সেটা কিন্তু লড়েনি, সেই কারণে কিন্তু সেই মোকদ্দমাটা হরকুমার হেরে যায়। তিনি প্রতিজ্ঞা করিলেন এমন লোককে গ্রাম হইতে অবিলম্বে তাড়াইতে হইবে। তৎক্ষণাৎই হরকুমার প্রতিজ্ঞা করলো যে শশীভূষণকে ওই গ্রাম থেকে তাড়াতে হবে। শশীভূষণ দেখিলেন তাহার ক্ষেতের মধ্যে গরু প্রবেশ করে, তাহার কলাইয়ের খোলায় আগুন লাগিয়া যায়, তাহার সীমানা লইয়া বিবাদ বাঁধে। শশীভূষণ দেখতে পেল যে এক একটা ঘটনা তার সঙ্গে ঘটছে। কি ঘটনা? যে তার যে ক্ষেত আছে সেই ক্ষেতে তার গরু প্রবেশ করিয়ে, নিশ্চয়ই কেউ গরু প্রবেশ করিয়ে দিচ্ছে। তাকে তাড়ানোর জন্য এই যে হরকুমারেরই কাজ, বুঝতেই পারছো। তার কলাইয়ের খোলায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তারপর মানে লেগে যাচ্ছে আর কি, তার মানে কেউ লাগাচ্ছে। তার সীমানা লইয়া বিবাদ, মানে তার যে জায়গাটা, যতটা জমি আছে সেই জমির যতটা কিনারা বা সীমানা, সেটা নিয়ে একটা ঝঞ্ঝাট হচ্ছে, মানে একটা বিবাদ ঝগড়া বেঁধে যাচ্ছে। তাহার প্রজারা সহজে খাজনা দিচ্ছে না, দেয় না, এবং উল্টিয়া তাহার নামে মিথ্যা মোকদ্দমা আনিবার উপক্রম করছে। এমনকি সন্ধ্যার সময় পথে বাহির হইলে তাহাকে মারিবে এবং রাত্রে তাহার বসতবাটিতে আগুন লাগাইয়া দিবে, এমন সকল জনশ্রুতিও শোনা যাইতে লাগিল। এই সমস্ত জনশ্রুতি শুনতে পেল শশীভূষণ। অবশেষে কি হলো, শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির শশীভূষণ গ্রাম ছাড়িয়া কলিকাতায় পলাইবার আয়োজন করিল। এত উত্তপ্ত করে তুলল শশীভূষণকে হরকুমার, মানে গ্রাম থেকে তাড়াবার জন্য, যেহেতু সে প্রজার একটা অবাধ্য প্রজা বা একজন হতভাগ্য প্রজার মোকদ্দমা হেরে গিয়েছিল, শশীভূষণ তার পাশে ছিল না, সেই কারণে সে শশীভূষণকে তাড়ানোর জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করতে লাগলো। যাত্রার উদ্যোগ করিতেছেন এমন সময় গ্রামে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়ল। তাহলে কি হয়েছে দেখো, জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু ওই গ্রামে এলো, এবং ওই গ্রামে কখন এলো, যখন শশীভূষণ গ্রাম ছাড়ার উপক্রম করছে কলকাতায় যাবে বলে। বরকন্দাজ, কনস্টেবল, খানসামা, কুকুর, ঘোড়া, সহিস, ম্যাথরের সমস্ত গ্রাম চঞ্চল হইয়া উঠিল। সাহেবের সাথে কে ছিল? বরকন্দাজ ছিল, কনস্টেবল ছিল, খানসামা, একটা কুকুর ছিল, ঠিক আছে, খানসামা ছিল, কুকুর ছিল, ঘোড়া ছিল, সহিস ছিল, ঠিক আছে, আচ্ছা, ম্যাথর ছিল, এসবই ছিল। ছেলের দল ব্যাঘ্রের অনুবর্তী শৃগালের পালের ন্যায় কি হয়েছে দেখো, এখানে বরকন্দাজ, কনস্টেবল, খানসামা, কুকুর, ঘোড়া, সহিস, ম্যাথর, এগুলো কিন্তু সব কমা দিয়ে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু সব কমা দিয়ে হবে। আর কুকুর, ঘোড়া সব মানুষদের সাথে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। কনস্টেবল মানুষ, খানসামা একজন ছিল, সে কিন্তু মানুষ। খানসামা তোমরা প্রত্যেকে জানো, মানে কুকুর, ঘোড়া, সহিস, ম্যাথর, এরা সব এক জায়গায় চলে এসেছে, গুলিয়ে ফেলবে না, তাই এগুলো কমা দিয়ে হবে। ছেলের দল ব্যাঘ্রের অনুবর্তী শৃগালের পালের ন্যায় সাহেবের আড্ডার নিকটে শঙ্কিত কৌতূহল সহকারে ঘুরিতে লাগিল। নায়েব মহাশয় যথারীতি আতিথ্য শিরে খরচ লিখিয়া সাহেবের মুরগি, আন্ডা, নায়েব মশাই কী করলো, হরকুমার তাদের আতিথ্যের জন্য বিভিন্ন খরচ লিখে নিল, সাহেবের জন্য কি খাওয়ার ব্যবস্থা করতে হবে। সাহেবের মুরগি, আন্ডা, ঘৃত, দুগ্ধ যোগাইতে লাগিলেন। জয়েন্ট সাহেবের যে পরিমাণে খাদ্য আবশ্যক, নায়েব মহাশয় তদপেক্ষা অনেক বেশি অক্ষুণ্ণ চিত্তে সরবরাহ করিয়াছিলেন। কিন্তু প্রাতঃকালে সাহেবের ম্যাথর আসিয়া যখন সাহেবের কুকুরের জন্য একেবারে 4 সের ঘৃত আদেশ করিয়া বসিল। দেখো কি হয়েছিল, এখানে একটা প্রশ্ন, আমি যখন মেঘরৌদ্রের কিছু প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করেছি, প্রথম, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয়, চতুর্থ পরিচ্ছেদ, আমি আশা করছি আমার যতদূর সম্ভব মনে পড়ছে আমি পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। তারপরে আমি তোমাদের এইটা পড়াচ্ছি, আমি আবার ষষ্ঠ পরিচ্ছেদ থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করব। তো যাই হোক, আমি 2টো করে পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি যে দেখো এইখানে আছে যে কোথায় গেল, এই যে সাহেবের কাছে কেন সাহেবের ম্যাথর এসেছিল, এখানে একটা প্রশ্ন আমি রেখেছি যে সাহেবের ম্যাথর আসিয়া যখন সাহেবের কুকুরের জন্য একেবারে 4 সের ঘৃত, কে সাহেবের কুকুরের জন্য 4 সের ঘৃত আদেশ দিয়েছিল, এখানে উত্তর হবে সাহেবের ম্যাথর, ঠিক আছে। আবার যদি আসে সাহেবের ম্যাথর কত সের ঘি তার কুকুরের জন্য আদেশ করেছিল নায়েবকে, তখন হবে 4 সের। আবার এখান থেকে 3 ধরনের প্রশ্ন আসতে পারে যে সাহেবের ম্যাথর কার জন্য 4 সের ঘি
ঘি আদেশ করেছিল, তখন হবে সাহেবের কুকুরের জন্য। আচ্ছা, করিয়া বসিল তখন দুর্গ্রহবশত মানে কি, দুর্ভাগ্যবশত, ঠিক আছে, সেটা তাহার সহ্য হলো না। তখন কি হলো, হরকুমার সেটা সহ্য করতে পারে না, কুকুরের জন্য কেন আবার ঘি দেবে। ম্যাথরকে উপদেশ দিলেন যে সাহেবের কুত্তা যদিচ দেশি কুকুরের তদপেক্ষা অনেকটা ঘি বিনা পরিতাপে হজম করিতে পারে, তথাপি এতাধিক পরিমাণে স্নেহ পদার্থ তাহার স্বাস্থ্যের পক্ষে কল্যাণজনক নয়। অর্থাৎ সে দিতে পারবে না বলেই এই কথাটা বলেছিল, যে কেন কুকুরের জন্য সে সাহেবের জন্য ঘিয়ের ব্যবস্থা করতে পারে, কিন্তু কুকুরের জন্য কেন করবে। তখন সে বলল যে দেশি কুকুরের জন্য যদিও সে খেতে পারে, তবুও তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে বা কল্যাণজনক নয়, সুতরাং সে দিতে পারবে না। তাহাকে ঘি দিলেন না। ম্যাথর গিয়া সাহেবকে বলছে তার স্বাস্থ্যের পক্ষে কল্যাণজনক নয়, সেই জন্য দিল না। ম্যাথর গিয়া সাহেবকে জানাইল যে কুকুরের জন্য মাংস কোথায় পাওয়া যাইতে পারে, ইহাই সে নায়েবের নিকট সন্ধান লইতে গিয়াছিল। কিন্তু সে জাতিতে ম্যাথর বলিয়া নায়েব অবজ্ঞাপূর্বক তাহাকে সর্বলোক সমে দূর করিয়া তাড়াইয়া দিয়াছে। দেখো, নায়েব এবার ম্যাথর গিয়ে সম্পূর্ণ সাহেবের ম্যাথর একটু উচ্চ শ্রেণীর, সে কী করলো, সাধারণ ম্যাথরের থেকে কিন্তু একটু উচ্চ শ্রেণীরই ম্যাথর হবে, বুঝতে পেরেছো, সেই জন্য সে গিয়ে মিথ্যে কথাও বলতে পারলো, যাতে নায়েবেরও কিন্তু সেই ম্যাথরের কথাতেই শাস্তি হবে। দেখো কেমন ধরনের ম্যাথর। তো ম্যাথর সাহেবকে বলছে যে ওকে উপেক্ষা করেছে, কেননা ও মাংস খাওয়ার জন্য, মাংস খাবে কিনা সেই জন্য, মানে কুকুরের মাংস পাওয়া যাবে কিনা সেই জন্য গিয়েছিল নায়েবের কাছে। কিন্তু নায়েব কি বলেছে, ম্যাথর বলেছে সর্বসমক্ষে দেবে না বলেছে, কি সেই জাতিতে যেহেতু ম্যাথর সেই কারণে তাকে অবজ্ঞা করেছে। তো এমনকি সাহেবের প্রতিও উপেক্ষা প্রদর্শন করিতে কুণ্ঠিত হয় নাই, বলেছে সাহেবের প্রতিও সে উপেক্ষা করেছে। একে ব্রাহ্মণের যাত্রাভিমান, বলছে একে ব্রাহ্মণের যাত্রাভিমান সাহেব লোকের সহজেই অসহ্য বোধ হয়, তাহার উপর তাহার ম্যাথরকে অপমান করিতে সাহস করিয়াছে। একে তো ব্রাহ্মণের যাত্রাভিমান, সাহেব লোকের সহজেই অসহ্য, মানে হরকুমার রায় সে একজন ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের যে নিজেদের জাতের যে অভিমান ছিল ব্রাহ্মণদের, সেটা সাহেব লোকেদের সহজেই অসহ্য বোধ হতো, ঠিক আছে। তাহার উপর তার ম্যাথরকে অপমান করিতে সাহস করিয়াছে, ইহাতে ধৈর্য রক্ষা করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তৎক্ষণাৎ চারপাশ দিকে মানে কী করলো, চাপরাশিকে আদেশ করলো, বুলাও নায়েবকে ডাকলো। নায়েব কম্পান্বিত কলেবরে দুর্গা নাম জপ করিতে করিতে সাহেবের তাম্বুর সম্মুখে খাড়া হইলেন। আমি কিন্তু প্রশ্নটাও রেখেছি যে নায়েব কী জপ করতে করতে সাহেবের তাঁবুর কাছে এসে সম্মুখে দাঁড়ালেন বা সাহেবের কাছে এলেন, সাহেবের তাঁবুর কাছে এলেন, ঠিক আছে। উত্তর হবে দুর্গা নাম জপ করতেন, বা এমনও প্রশ্ন হয়তো আমার আছে, দেখতে হবে তোমাদের, খুলে মানে সার্চ করে দেখে নিও যে নায়েব কী নাম জপ করতেন, এমন প্রশ্ন আছে, এটাও হতে পারে দুর্গা নাম জপ করতেন। সাহেব তাম্বু হইতে মচমচ শব্দে বাহির হইয়া আসিয়া নায়েবকে উচ্চ কণ্ঠে বিজাতীয় উচ্চারণে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কারণ বশত আমার ম্যাথরকে দূর করিয়াছে? তুমি কেন আমার ম্যাথরকে দূর করে দিয়েছ? কি কারণে তুমি দূর করেছ? হরকুমার শশব্যস্ত হইয়া করজোড়ে জানাইলেন, সাহেবের ম্যাথরকে দূর করিতে পারেন এমন স্পর্ধা কখনোই তাহার সম্ভব নয়। মানে সাহেবের ম্যাথরকে দূর করে দিতে পারে এমন স্পর্ধা কিন্তু কখনোই সে দেখাবে না। তবে কি না কুকুরের জন্য একেবারে চারিশের ঘি চাহিয়া বসাতে প্রথমে তিনি উক্ত চতুষ্পদের মঙ্গলার্থে মৃদুভাবে আপত্তি প্রকাশ করিয়া পরে ঘৃত সংগ্রহ করিয়া আনিবার জন্য ভিন্ন ভিন্ন স্থানে লোক পাঠিয়েছে। সম্পূর্ণ হরকুমার মিথ্যে কথা বলল। কি বলল? যে প্রথমে সে কুকুরের জন্য চারশের ঘি, যেহেতু চারশের ঘি যখন ম্যাথর বলেছিল তখন চতুষ্পদ বলতে এখানে কিন্তু কুকুরকে বলা হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে চতুষ্পদ এখানে দিতে পারে যে প্রথমে তিনি উক্ত চতুষ্পদের মঙ্গলার্থে মৃদুভাবে আপত্তি প্রকাশ করিয়া পরে ঘৃত সংগ্রহ করিয়া, এত বড় তো দেবে না, দেবে যে তৃতীয় মেঘরৌদ্র গল্পের তৃতীয় পরিচ্ছেদে যে চতুষ্পদের কথা বলা আছে সে কে ছিল? উত্তর হবে কুকুর, সাহেবের কুকুর। উত্তর হবে শুধু কুকুর না, সাহেবের কুকুর, ঠিক আছে, বা জয়েন্ট সাহেবের কুকুর দিলে খুব ভালো হয়, জয়েন্ট সাহেবের কুকুর, ঠিক আছে। আচ্ছা, তো চতুষ্পদের মঙ্গলার্থে মৃদুভাবে আপত্তি প্রকাশ করিয়া পরে ঘৃত সংগ্রহ করার জন্য সে কিন্তু ভিন্ন ভিন্ন স্থানে লোক পাঠিয়েছে ঘি পাওয়ার জন্য। দেখো, সাহেব জিজ্ঞাসা করিলেন, কাহাকে পাঠানো হইয়াছে এবং কোথায় পাঠানো হইয়াছে? হরকুমার তৎক্ষণাৎ যেমন মুখে আসিল নাম করিয়া দিলেন। সেই নামীয় লোকগণ সেই গ্রামে ঘৃত আনিবার জন্য গিয়াছে কিনা সন্ধান করিতে অতি সত্বর লোক পাঠাইয়া দিয়া সাহেব নায়েবকে কী করলো? তাঁবুতে বসাই রাখিলেন। দেখো,
হরকুমার যায় ডালে ডালে, কিন্তু সাহেব যায় পাতায় পাতায়। কেমন? হরকুমার মিথ্যে কথা বলে ভাবলো যে নায়েবকে বলে মিথ্যে কথা বলে ভাবলো রক্ষা পেয়ে যাবে, কিন্তু সাহেবও তো সেই রকম। সাহেব তাকে আবার তাঁবুতে বসিয়ে রাখলো এবং বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো কাছে হরকুমার নাম বলেছে সেইখানে কিন্তু লোক পাঠালো। দূতগণ অপরাহ্নে ফিরিয়া আসিয়া সাহেবকে জানাইল ঘৃত সংগ্রহের জন্য কেহ কোথাও যায় নাই। নায়েবের সমস্ত কথাই মিথ্যা এবং ম্যাথর যে সত্য বলিয়াছে তাহাতে আর হাকিমের সন্দেহ রহিল না। তখন জয়েন্ট সাহেব ক্রোধে গর্জন করিয়া ম্যাথরকে ডাকিয়া কহিলেন, এই শালকের কর্ণ ধরিয়া তাম্বুর চারিধারে ঘোর দৌড় করাও। ম্যাথর আর কাল বিলম্ব না করিয়া চতুর্দিকে লোকারণ্যের মধ্যে সাহেবের আদেশ পালন করল। ম্যাথরকে দিয়ে হরকুমারের কান ধরে পুরো গ্রাম ঘোরালো লোকারণ্যের মধ্যে। দেখিতে দেখিতে কতটা ঘরে ঘরে রাষ্ট্র হইয়া গেল। হরকুমার গৃহে আসিয়া আহার ত্যাগ করিয়া মুমূর্ষবৎ হইয়া পড়িয়া রহিলেন। জমিদারি কার্য উপলক্ষে নায়েবের শত্রু বিস্তর ছিল, তাহারা এই ঘটনায় অত্যন্ত আনন্দ লাভ করিল। কিন্তু কলিকাতায় গমনোদ্যত শশীভূষণ যখন এই সংবাদ শুনিলেন তখন তাহার সর্বাঙ্গের রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। শশীভূষণ ছিল একটু, বুঝতেই পারছ, রক্ত উত্তপ্ত হয়ে উঠিল। ব্রিটিশ বিরোধী তো সমস্ত রাত্রি তাহার নিদ্রা হইল না। পরদিন প্রাতে তিনি হরকুমারের বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। হরকুমার তাহার হাত ধরিয়া ব্যাকুলভাবে কাঁদিতে লাগিলেন। শশীভূষণ কহিলেন, সাহেবের নামে মানহানির মোকদ্দমা আনিতে হইবে, আমি তোমার উকিল হইয়া লড়িব। শশীভূষণ নিজে বলল, আমি তোমার উকিল হয়ে লড়ব। অর্থাৎ হরকুমারের এবার পক্ষ নিচ্ছে শশীভূষণ। স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেবের নামে মকদ্দমা আনিতে হইবে শুনিয়া হরকুমার প্রথমটা ভীত হইয়া উঠিলেন। ম্যাজিস্ট্রেট সাহেবের নামে মকদ্দমা আনতে হবে। হরকুমার প্রথমটা ভয় পেয়ে গেল। শশীভূষণ কিছুতেই ছাড়িলেন না, বলছেন না, মোকদ্দমা করতেই হবে। হরকুমার বিবেচনা করিতে সময় লইলেন, কিন্তু যখন দেখিলেন কথাটা চারিদিকে রাষ্ট্র হইয়াছে এবং শত্রুগণ আনন্দ প্রকাশ করিতেছে তখন তিনি আর থাকিতে পারিলেন না। শশীভূষণের শরণাপন্ন হইলেন, কহিলেন, বাপু, শুনিলাম তুমি অকারণে কলিকাতায় যাইবার আয়োজন করিতেছ। সে তো কিছুতেই হইতে পারিবে না। তোমার মতো একজন লোক গ্রামে থাকলে আমাদের সাহস কত থাকে। তুমি থাকো এখানে, তুমি গ্রাম ছেড়ে যেও না কলকাতায়। তুমি এখানে থাকলে আমাদের মনে সাহস হবে বা সাহস যোগাবে তুমি আমাদের। যা হোক, আমাকে এই ঘোর অপমান হইতে উদ্ধার করিতে হবে। সে নিজের সাথে শশীভূষণের কাছে গেল, শশীভূষণকে বলল যে এই অপমান থেকে তাকে কিন্তু বাঁচাতে হবে বা উদ্ধার করতে হবে। দেখো, এই গেল তৃতীয় পরিচ্ছেদের আলোচনা। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমি প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেছি, তোমরা দেখে নিও। এর পরের ক্লাসে থাকবে চতুর্থ পরিচ্ছেদের আলোচনা, আর পরপর আমি আলোচনা করতে করতে এগিয়ে যাব। 10টা পরিচ্ছেদের আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেব। আর প্রশ্নোত্তর পর্ব যেমন চলছিল তেমনই চলবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।